কম্পিউটারের প্রজন্ম বা জেনারেশন আইবিএম কম্পিউটারের একটি বিজ্ঞাপন থেকে কম্পিউটার জেনারেশনের হিসাব করা চালু হয় এবং কম্পিউটারের পরিবর্তন, উন্নয়ন ও বিকাশের এক একটি ধাপ বা পর্যায়কে বলা হয় কম্পিউটার জেনারেশন। কম্পিউটার জেনারেশন মূলত ৫ প্রকার। প্রথম থেকে পঞ্চম এই ৫টি হচ্ছে গিয়ে কম্পিউটারের জেনারেশন। আমি স্লাইডে দেখেন শুধুমাত্র নামের সাথে তার সময়কাল এবং কোন টেকনোলজি ব্যবহার করা হতো এবং সাথে একটা কম্পিউটারের নাম এটা লিখে রেখেছি। মোটামুটি এই জিনিসটা আপনারা মনে রাখতে পারলে আপনারা এই বিষয়ে অনেক কিছু লিখতে পারবেন। এরপরেও আমরা ইন ডিটেইলসে কিছু কিছু জানার চেষ্টা করি। প্রথম জেনারেশনের কম্পিউটার সম্পর্কে আমরা একটু আগেই জেনেছি। প্রথম জেনারেশনের কম্পিউটারটাই হচ্ছে প্রথম বাণিজ্যিক কম্পিউটার। তো এর আকৃতি ছিল অনেক বড়, এতে অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার এবং ক্যাপাসিটর ব্যবহার করা হতো, যার জন্য এর কাজের গতি ছিল খুবই কম, বিদ্যুৎ কনজাম্পশন ছিল অনেক বেশি এবং হিট উৎপাদন হতো অনেক বেশি। এই কম্পিউটার ঠান্ডা রাখতে মাঝে মধ্যে ঠান্ডা পানি ব্যবহার করার প্রয়োজন হতো। বাংলাদেশের বুয়েটে প্রথম প্রজন্মের একটি কম্পিউটার সংরক্ষণ করা আছে। এর কিছু বৈশিষ্ট্য আমি খুব দ্রুত বলে যাচ্ছি। এটি ধীর গতিসম্পন্ন, আকারে বড় এবং ওজন অনেক বেশি, ভ্যাকুয়াম টিউব ও বর্তনীর ব্যবহার, দাম অনেক বেশি, শুধুমাত্র মেশিন কোড ইনপুট হিসেবে দেওয়া যেত, ইনপুট আউটপুট অপারেশনের জন্য পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো, রক্ষণাবেক্ষণের সমস্যা ছিল, তথ্য ধারণের জন্য ইলেকট্রোস্ট্যাটিক টিউবের ব্যবহার করা হতো এবং তথ্য ধারণ ক্ষমতা ছিল অনেক কম। উদাহরণ হচ্ছে গিয়ে ইউনিভ্যাক 1, IBM 650, IBM 704 ইত্যাদি। দ্বিতীয় জেনারেশনের কম্পিউটার হচ্ছে 1960 থেকে 1963 সাল পর্যন্ত। প্রথম জেনারেশনের থেকে দ্বিতীয় জেনারেশনের মূল পরিবর্তন ছিল ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টরের ব্যবহার। তো ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার করার ফলে কম্পিউটারের আকৃতি হয়ে যায় ছোট এবং কম্পিউটারের গতি প্রথম জেনারেশনের কম্পিউটারের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পায়। এই প্রজন্মের কম্পিউটারের আরও কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টরের প্রচলন, যেটা অলরেডি বলে ফেলছি, ম্যাগনেটিক কোর মেমোরির ব্যবহার, আকৃতি ছোট, মেশিন ল্যাঙ্গুয়েজের পরিবর্তে উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ ব্যবহার, টেলিফোন লাইন ব্যবহার করে ডেটা প্রেরণের ব্যবস্থা, এটি উচ্চগতি সম্পন্ন এবং উচ্চমানের আইও অপারেশনের প্রচলনের ব্যবস্থা, অতিরিক্ত গরম হয়ে যাওয়া যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধান। উদাহরণ হচ্ছে IBM 1401, CDC 1604, RCA 301 ইত্যাদি। 1964 থেকে 1970 সাল পর্যন্ত যে কম্পিউটারগুলো ছিল এগুলোকে বলা হতো তৃতীয় প্রজন্মের কম্পিউটার বা তৃতীয় জেনারেশনের কম্পিউটার। এতে মূল পরিবর্তন আসে হচ্ছে গিয়ে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার। দেখেন, প্রথম থেকে দ্বিতীয় জেনারেশনের পার্থক্য হচ্ছে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর, এবং দ্বিতীয় এবং তৃতীয়র সিগনিফিক্যান্ট পরিবর্তন হচ্ছে ট্রানজিস্টরের পরিবর্তে ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার। ইন্টিগ্রেটেড সার্কিট অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অর্ধপরিবাহী ডায়োড, ট্রানজিস্টর এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র সমন্বয়ে গঠিত, যার ফলে এই কম্পিউটারে আইসি ব্যবহার করা শুরু হয়। এতে করে কম্পিউটারের আকার ও দাম কমে গেলেও কম্পিউটারের গতি বৃদ্ধি পায়। এই প্রজন্মের কম্পিউটার আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে আকৃতি সংকোচন ও অধিক নির্ভরযোগ্যতা, সহজে বহনযোগ্য, বিদ্যুৎ শক্তি কম খরচ, লাইন প্রিন্টারের ব্যবহার, আউটপুট হিসেবে ডিসপ্লে ইউনিটের প্রচলন, উচ্চতর ভাষার উন্নয়ন ও ব্যবহার, মিনি কম্পিউটারের উদ্ভাবন শুরু, অর্ধপরিবাহী স্মৃতির ব্যবহার, কম্পিউটারের দাম অনেক কম। উদাহরণ হচ্ছে IBM 360, PDP-8, PDP-2, IBM 370 ইত্যাদি। চতুর্থ জেনারেশনের কম্পিউটার 1971 সাল থেকে বর্তমান পর্যন্ত যেই কম্পিউটার বা যেই পার্সোনাল কম্পিউটার আমরা ব্যবহার করছি সেইগুলাই হচ্ছে চতুর্থ জেনারেশনের কম্পিউটার। এতে নতুন দুইটি প্রযুক্তির ব্যবহার শুরু হয়, একটা হচ্ছে LSI এবং আরেকটা হচ্ছে VLSI। LSI এর অর্থ লার্জ স্কেল ইন্টিগ্রেশন এবং VLSI এর অর্থ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তো এতে নতুন যেই দুটি প্রযুক্তির ব্যবহার করা হয় এর ফলে কম্পিউটারের আর কি স্মৃতি উদ্ভাবিত হতে থাকে এবং কম্পিউটারের আকার, আয়তন ও দাম কমে যায় এবং কম্পিউটারের কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। এর আরও কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারের প্রচলন, বৃহদাকার একীভূত বর্তনী বা VLSI এর ব্যবহার, অপটিক্যাল ফাইবারের ব্যবহার, উন্নত মেমোরি তথা ম্যাগনেটিক ডাবল মেমোরির ব্যবহার। এই কম্পিউটারগুলো অত্যন্ত শক্তিশালী ও উচ্চ গতিসম্পন্ন মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি করা। সুপার কম্পিউটারের উন্নয়ন, উদাহরণ হচ্ছে গিয়ে IBM 3033, IBM PC ইত্যাদি।
এরপরে আসছে পঞ্চম জেনারেশন। পঞ্চম জেনারেশন বলতে মূলত যে কম্পিউটারগুলোকে বোঝানো হচ্ছে এগুলো হচ্ছে ভবিষ্যতের কম্পিউটার, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নির্ভর কম্পিউটার। এই কম্পিউটারগুলোতে আগে যেমন এলএসআই ভিএলএসআই চালু হয়েছিল, এই কম্পিউটারগুলোতে ব্যবহার করা হবে সুপার ভিএলএসআই চিপ এবং অপটিক্যাল ফাইবার, শক্তিশালী মাইক্রোপ্রসেসর এবং অনেক বেশি তথ্য ধারণ ক্ষমতা সম্পন্ন মেমোরি উদ্ভাবনের জন্য গবেষণা চলছে। মানুষের কণ্ঠস্বর শনাক্ত করার ক্ষমতা এবং কণ্ঠে দেওয়া নির্দেশ বুঝতে পারে এমন ক্ষমতা সম্পন্ন বৈশিষ্ট্য থাকবে পঞ্চম জেনারেশনের কম্পিউটারে। এই কম্পিউটারগুলো প্রতি সেকেন্ডে 10 থেকে 150 কোটি যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকবে। এই কম্পিউটার সমূহের আরও কিছু বৈশিষ্ট্য: কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং যোগাযোগ করার জন্য অপটিক্যাল ফাইবারের ব্যবহার, তথ্য ধারণ ক্ষমতার ব্যাপক উন্নতি, অনেকগুলো মাইক্রোপ্রসেসর বিশিষ্ট ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার, মানুষের কণ্ঠস্বর শনাক্ত করার ক্ষমতা, অধিক শক্তিসম্পন্ন সুপার কম্পিউটারের উন্নয়ন, চৌম্বকর স্মৃতি বা ম্যাগনেটিক মেমোরির ব্যবহার, উচ্চতর ভাষায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উন্নতি। আরেকটা বিষয়ের সাথে কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে গিয়ে প্রসেসরের জেনারেশন। আমরা অনেকেই প্রসেসরের জেনারেশন সম্পর্কে শুনে থাকি যে ইন্টেল 10-12 জেনারেশনের প্রসেসর, এএমডি অমুক জেনারেশনের প্রসেসর, তাই না? আমরা কিন্তু শুনে থাকি। একটা প্রসেসর মানে কোনটা কোন জেনারেশনের প্রসেসর এটা দেখার কিন্তু উপায়ও আছে। যেমন আমি যদি আমার কম্পিউটারের প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গেলে দেখেন প্রসেসর ইন্টেল কোর i5 9400F, এটা হচ্ছে প্রসেসরের মডেল। আর প্রথম যে সংখ্যাটা 9409, 9 হচ্ছে গিয়ে মানে এটা একটা 9th জেনারেশনের প্রসেসর, ঠিক আছে? এইভাবে একটা কম্পিউটার প্রসেসরের মডেল দেখা লাগে। তো প্রসেসর এবং কম্পিউটার জেনারেশন কিন্তু এক নয়, মানে প্রসেসরের জেনারেশন এবং কম্পিউটারের জেনারেশন আলাদা। প্রসেসরের যে বিভিন্ন রকম জেনারেশন হয়ে থাকে সেটা বললাম যে ইন্টেল এএমডি বা রাইজেনের বিভিন্ন জেনারেশনের হয়ে থাকে। তো এইটা মূলত একটি মানে টেকনোলজি বেসড বিজনেস আইডিয়া। নতুন জেনারেশনে শুধুমাত্র আর কি র্যাম, ক্যাশ সাপোর্ট এবং ওভারক্লকিং সুবিধা এগুলো বেশি হয়ে থাকে। যেই জেনারেশন যত কম সেখানে র্যাম সাপোর্ট, ক্যাশ মেমোরি সাপোর্ট, ওভারক্লকিং ফ্যাসিলিটি এগুলো কম থাকে, বেশি আর কি জেনারেশনের গুলায় বেশি থাকে। আমি ইন ডিটেইলসে যাচ্ছি না, জাস্ট এইটুকু আপনাদের জানানোর জন্য যে প্রসেসরের জেনারেশনের সাথে কম্পিউটারের জেনারেশনের কোনো সম্পর্ক নেই, দুইটা কিন্তু আলাদা জিনিস। তো এরই সাথে আজকের পর্বটা এখানেই শেষ হচ্ছে। এই সপ্তাহে আরও নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। এক সপ্তাহের মধ্যে যদি 3টা বা 4টা ভিডিও দেওয়া যায় তাহলে হয়তো বা আমরা সিলেবাসের শেষ তাড়াতাড়ি করতে পারবো। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এবং নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন।